অপু লিফট থেকে বের হতেই সামনে দেখতে পেল অত্র ফ্ল্যাটের ঝাড়ুদারনি জরিনা লিফটের সামনে ঝাড়ু দিচ্ছে। জরিনার নাদুস নুদুস শরীর দেখে অপু যেন উদাস হয়ে যায়। একটু বয়স হলেও জরিনাকে অপুর কাছে 18 বছরের যুবতীর মতো লাগে। অনেকবার লাইন মারার চেষ্টা করেছে কিন্তু পারেনি। আজ আর একবার সাহস করে সামনে এগিয়ে গেল। পাশে এসে দাঁড়াতেই জরিনা চমকে উঠে বলল, কি ব্যাপার সাহেব, আপনি হঠাৎ এসে আমার পাশে দাঁড়ালেন কেন? অপু মুচকি হেসে বলল, আসলে তোমার এত কষ্ট দেখে আমার সহ্য হয় না। কষ্ট না করলে খাবো কি? খাবে কি সেটা ঠিক আছে, কিন্তু তোমার মতো বউকে কেউ বাসা বাড়ির কাজ করতে বাসার বাহিরে পাঠায়? তুমি এতটাই যে সুন্দর তা ভাষায় প্রকাশ করার মতো না। তুমি যদি আমার বউ হতে তাহলে তোমাকে যত্ন করে শোকেজে সাজিয়ে রাখতাম। এ কথা আপনি এর আগেও 100 বার বলেছেন, আর আমি আপনাকে বলেছি আমরা গরিব মানুষ, পেটের দায়ে এই কাজ করি। আমার স্বামী একটু অসুস্থ, সুস্থ হলে কাজ আর করতাম না। অপু ডানে বামে তাকিয়ে খপাত করে জরিনার হাতটি ধরে কামনার চোখে পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে বলল, তুমি চাইলে আজ থেকে আর এই কাজ করতে হবে না। এই কাজ করে যে বেতন পাও তার 3 ডাবল বেতন আমি তোমাকে দিব। হাতটা ছাড়িয়ে নিয়ে জরিনা বলল, কেন আমাকে টাকা দিবেন? কেন টাকা দিব তুমি বুঝতে পারছো না? তুমি শুধু আমার সাথে একটু সময় কাটাবে, একান্ত সময়। সাহেব, আপনার বউটা অনেক ভালো আছে, কিন্তু আপনি এত খারাপ কেন? আহা জরিনা, এখানে খারাপের কি দেখলে? তোমার এই কষ্ট দেখে আমার কষ্ট হয়। তোমার এই পরিশ্রম আমি সহ্য করতে পারি না, তাই তো তোমাকে একটু সহযোগিতা করতে চাই। আমাকে সহযোগিতা না করে আপনার ভালো বউটাকে গিয়ে একটু সহযোগিতা করুন। জরিনা, সব কাজ কিন্তু বউ দিয়ে হয় না বলে আবার জরিনার হাতটি ধরল। জরিনা এবার আর ছাড় দিল না। হাত ছাড়িয়ে অপুর টাই ধরে এক টান দিয়ে বলল, আমি তোর বয়সে বড় হব, তারপরও তুই আমার সাথে লুচ্চামি করিস? চল তোর বাসায় চল, দেখি তোর দম কত। জরিনার কথা শুনে অপু তো মহা খুশি। জরিনা অপুকে টানতে টানতে অপুর ফ্ল্যাটের দিকে চলে গেল। দরজা খুলতেই অপুর চোখ যেন কপালে উঠল অসময় ইভাকে বাসায় দেখে, কারণ এ সময় ইভা জিমে থাকে। জরিনা অপুকে ধাক্কা দিয়ে ইভার সামনে ফেলে দিয়ে বলল, আপনি মানুষটা যতটা ভালো, আপনার স্বামী মানুষটা ততটাই খারাপ। সামলে রাখবেন, তা না হলে ভবিষ্যতে পস্তাতে হবে। বলে জরিনা আবার দরজা খুলে বাসার বাহিরে চলে গেল। ইভা হা করে তাকিয়ে রইল। জরিনার কথার আগাগোড়া কিছুই বুঝলো না। অপু ভয়ে ভয়ে মনে মনে সৃষ্টিকর্তার নাম জপছে। ইভা জানতে চাইল, কি ব্যাপার, জরিনা তোমাকে এভাবে নিয়ে আসলো কেন? আর ও এসব কি বলল? অপু কি বলবে ভাবতে ভাবতে হঠাৎ একটা বুদ্ধি মাথায় আসলো। আমতা আমতা করে বলল, আরে ইভা, জরিনা আমার কাছে টাকা চেয়েছিল। টাকা? কিসের টাকা? অনেকদিন যাবৎ ও আমার কাছে টাকা খুঁজছে। ওর স্বামী নাকি অসুস্থ, তা তুমি কিছু টাকা দিতে। আমি এর আগেও 5,000 টাকা দিয়ে ওর স্বামীর চিকিৎসার জন্য সহযোগিতা করেছি, কিন্তু তারপরও বেহায়ার মতো টাকা খোঁজে। টাকা দিতে না পারার কারণেই তোমার সামনে এসে উল্টাপাল্টা কথা বলে গেল। বোঝই তো বস্তির মানুষ, তাদের ব্যবহার আর কি হতে পারে। তাই বলে কি এসব বলবে? আরে তুমি এসব নিয়ে চিন্তা করো না, আমার মাথাটা খুব ধরেছে। আমি বেডরুমে আছি, তুমি আমার জন্য 1 কাপ চা নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে বলে ইভা বাসার ভেতরে চলে গেল। অপু যেন হাঁপ ছেড়ে বাঁচল। মনে মনে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করে বলল, আজ বড় বাঁচা বেঁচে গেছি, আর একটু হলে তো ধরা খেয়ে যেতাম। ভাবতে ভাবতে বেডরুমের দিকে পা বাড়ালো। অপু বেডরুমের ভেতরে প্রবেশ করে দেখলো খাটের উপর বসে আছে তার একমাত্র শালা ফাহিম। অপুকে দেখে মুচকি মুচকি হাসছে। অপু কিছুটা বিরক্ত হয়ে পাশে দাঁড়িয়ে বলল, কি রে, তুই আসলি কখন? ফাহিম হাসতে হাসতে দাঁড়িয়ে গিয়ে বলল, এই তো জরিনা তোমার টাই ধরে বাসায় নিয়ে প্রবেশ করার কিছুটা সময় আগে এসেছি। অপু ধমক দিয়ে বলল, এই কখন আমাকে টাই ধরে নিয়ে এসেছে? দুলা ভাই, তোমার বয়স হয়েছে, কিন্তু তোমার স্বভাবটা এখনো পরিবর্তন করতে পারলে না। আপু ভালো বলেই 9-6 না ভেবে আজকের মতো বেঁচে গেলে। এগুলো এখন ছাড়ো, জীবনে তো অনেকই করলে। চুপ থাক, এসব কথা বাদ দে। এখন বল, বাড়ি থেকে কেন এসেছিস? আমার শহরে জরুরি একটা কাজ আছে, সেজন্য এসেছি। এসেছিস ভালো কথা, তোর আপুর সাথে কোনো উল্টাপাল্টা কথা বলবি না। দুলা ভাই, তুমি ভালো করেই জানো তোমার মতো উল্টাপাল্টা স্বভাব আমার নেই, তবে ছোট ভাই হিসাবে এখনো তোমাকে একটা সাজেশন দিচ্ছি। তোমার বিচিত্র মার্কা চরিত্রটাকে একটু ঠিক করো, তা না হলে যে কোনো সময় বিপদে পড়তে পারো। তখন দেখবে আমও গেল, ছালাও গেল। অপু আর কোনো কথা না বলে চুপচাপ ওয়াশরুমের দিকে চলে গেল। ফাহিম মুচকি মুচকি হাসছে। অপু চশমা চোখে দিয়ে ড্রয়িং রুমে পত্রিকা পড়ছে। হঠাৎ সামনে তাকিয়ে চশমার ফাঁকা দিয়ে বাঁকা চোখে কমলার মাথা থেকে পা পর্যন্ত তাকিয়ে সোফা থেকে উঠে দাঁড়িয়ে অপু মুচকি হেসে ইভাকে বলল, ইভা, এই মেয়েটাকে গ্রাম থেকে এসেছে, আমাদের বাসায় কাজ করবে। এতদিন পর তুমি কাজের মতো একটা কাজ করেছো। আমি আবার কি কাজ করলাম? আমার গ্রামের মেয়ে, আমাদের পরিচিত, এখন আর চুরি হওয়ার কোনো ভয় নেই। তুমি তো সবসময় ভয় থাকতে বাসার কোন জিনিসটা কাজের মেয়ে চুরি করে নিয়ে যায়। এখন নিশ্চিন্তে তুমি জিমে যেতে পারবে, আমিও অফিসে যেতে পারবো। সেটা মন্দ বলনি। ওর বাবা আমাদের দুঃসম্পর্কের আত্মীয়, খুব ভালো মানুষ ছিল, কিছুদিন আগে মারা গেছে, তাই ওরা একটু সমস্যায় পড়েছে। আব্বু তাই আমার কাছে পাঠিয়ে দিয়েছে। অপু মনে মনে বলল, আমার শ্বশুর আব্বা ভালোই করেছে, শিয়ালের কাছে মুরগি বর্গা দিয়েছে। অনেকদিন হয় কচি মুরগির স্বাদ নেওয়া হয় না। কি হলো, তুমি কি ভাবছো? না, ভাবছি মেয়েটার কাপড় চোপড় একটু নোংরা আছে, তোমার কিছু পুরনো কাপড় চোপড়
দিও, তারপর আস্তে আস্তে নতুন কিনে দিব আর কি। আসলে তুমি অনেক ভালো, সব শ্রেণীর মানুষকে তুমি পছন্দ করো, ভালোবাসো, তাদের প্রতি তোমার ভালোবাসা দেখে গর্বে আমার বুকটা ভরে যায় বলেই কমলাকে নিয়ে বাসার ভেতরে চলে গেল। অপু হা করে কমলার পেছনের দিকে তাকিয়ে আছে। নাদুস নুদুস কমলাকে তার ভীষণ ভালো লেগেছে। সন্ধ্যার পর বেডরুমের বিছানায় হেলান দিয়ে অপু মোবাইলে ভিডিও দেখছিল। এমন সময় কমলা এক কাপ চা অপুর সামনে বাড়িয়ে দিতেই অপু কমলার দিকে তাকালো, শোয়া থেকে উঠে বসলো, হাত বাড়িয়ে কমলার হাতটি আলতো করে ছুঁয়ে দিল। কমলা কিছুটা ভ্যাবাচাকা খেয়ে গেল, আমতা আমতা করে বলল, ভাইজান চাটা নিন, আমার রান্নাঘরে অনেক কাজ আছে। অপু বসা থেকে দাঁড়িয়ে বলল, প্রথম দিনে আসতে পারলে না, এত কাজ কিসের? তোমার কাপড় চোপড় তো সেগুলোই দেখছি। তোমার ইভা আপা কি তোমাকে কোনো কাপড় দেয়নি? দিয়েছে, একটু পর গোসল করে সেগুলো পরবো, সেজন্যই তো তোমার শরীর থেকে একটা মিষ্টি ঘামের গন্ধ বের হচ্ছে। আমার না এই গন্ধটা খুবই পছন্দ। আমি তাহলে এখন আসি। তোমার আপা কোথায়? আপা টিভি দেখছে, তুমি একটু আমার পাশে বসো না, দুজনে একটু সুখ দুঃখের কথা বলি। কমলা অপুর চোখের চাহনি দেখে বুঝতে পারলো অপুর মতলব খারাপ, তাই চায়ের কাপটা ওয়ার্ড্রপের উপরে রেখে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। অপু মুচকি হেসে মনে মনে বলল, সত্যি তোমার শরীরের গন্ধটা আমাকে মাতাল করেছে, তোমাকে তো আমার চাই চাই চাই। রাত ৩টা বাজে, সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। এমন সময় অপু আস্তে আস্তে তার রুম থেকে বের হয়ে চতুর্দিকে ভালো করে তাকিয়ে কমলা রুমের সামনে এসে আস্তে করে রুমের ভেতরে ঢুকে গেল। কমলা গভীর ঘুমে আছে। আস্তে আস্তে তার পাশে গিয়ে বসলো, পা থেকে মাথা পর্যন্ত কামনার চোখে তাকাচ্ছে। অপুর চোখে মুখে কামনার ছাপ। হাত বাড়িয়ে কমলার গালের উপর হাত দিতেই কমলার ঘুম ভেঙে গেল। লাফ দিয়ে শোয়া থেকে উঠে বসলো, কাপা কাপা গলায় বলল, আপনি আপনি এত রাতে আমার রুমে এসেছেন কেন? চুপ করো, আস্তে কথা বলো, আপনি চলে যান, তা না হলে আমি চিৎকার দিব। আরে বোকা, আমি এখানে চিৎকার দেওয়ার কি আছে? তুমি আমার বাসায় চাকরি করে মাসে 10,000 টাকা পাবে, আমি তার থেকে তোমাকে আরো 20,000 টাকা বাড়িয়ে দেব, শুধু মাঝে মধ্যে রাতে আমাকে একটু সময় দেবে। না না, এসব কাজ আমি করতে পারবো না। এটাকে কাজ বলছো কেন? তুমিও শান্তি পাবে, আমাকেও শান্তি দিবে। বলেই কমলাকে জড়িয়ে ধরলো। আপনি আমাকে ছেড়ে দিন, আমি এমনটা করব না, বলেই ধাক্কা দিয়ে সরিয়ে দিল। চুপ করো তো, আর কথা বলো না। আমি তো বলেছি আমি তোমাকে টাকা দিব। না, আমার টাকা লাগবে না। এবার অপু কোমর থেকে একটা পিস্তল বের করে কমলার সামনে ধরতেই কমলা ভয়ে চমকে উঠলো। অপু মুচকি মুচকি হাসছে। কমলা বুঝতে পারলো তার সাথে জোরাজুরি করলে হয়তো সে আমাকে মেরে ফেলবে, তাই বুদ্ধি করে কমলা বলল, আপনি আমাকে মারবেন না, আমি আজকে আপনার ইচ্ছা পূরণ করছি। কমলার মুখে এমন কথা শুনে অপু তো সেই মহা খুশি। আস্তে আস্তে কমলার দিকে এগিয়ে যাচ্ছে। এমন সময় চিৎকারের আওয়াজ শুনে ফাহিমের ঘুম ভেঙে গেল। একটার পর একটা চিৎকারের আওয়াজ তার কানে ভেসে আসছে। বিছানা থেকে নেমে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। কমলার রুমের সামনে আসলো। তারা দুজনেই বুঝতে পারলো কমলার রুমের ভেতর থেকে চিৎকার ভেসে আসছে। দুজন একসাথে কমলার রুমের ভেতর প্রবেশ করলো। ইভা ও ফাহিম রুমের ভেতর প্রবেশ করতেই কমলা চমকে উঠে দেখতে পেল অপু দুহাত দিয়ে তার বিশেষ অঙ্গ চেপে ধরে ব্যথায় ফ্লোরে ছটফট করছে, আর পাশে মাথা নিচু করে বসে আছে কমলা। অপু কান্না করতে করতে বলল, তোমরা আমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো, এই বেয়াদব মেয়ে আমার এটা চাপ দিয়ে আলু ভর্তা বানিয়ে দিয়েছে। ইভা বলল, তুমি এত রাতে ওর রুমে কেন এসেছো? ফাহিম বলল, আপু তোমাকে আমি আগেই সাবধান করেছিলাম, দুলাভাইয়ের কিন্তু উল্টাপাল্টা স্বভাব আছে, কিন্তু তুমি আমার কথা শোনোনি। এখন বুঝেছো কেমন করে কি হয়েছে? ইভার বুঝতে আর বাকি রইল না আসল ঘটনাটা কি। ইভা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। কমলা কান্না করতে লাগলো। অপু ব্যথায় ছটফট করছে, আর ফাহিম আর ইভাকে অনুনয় বিনয় করছে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। প্রিয় ভিউয়ার্স, একজন স্ত্রী কখনো স্বামীর এমন অধঃপতন চোখে দেখতে পারে না। এখন আপনাদের কি মনে হয় অপুর এমন কর্মকাণ্ডের ফল কি উপভোগ করেছে? এখন ইভা আর ফাহিম কি করবে? অপুকে মেডিকেলে নিয়ে যাবে? ইভার স্থানে আপনি হলে কি করতেন? মন্তব্য করে জানিয়ে দিন। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। গল্পটির রচনায় ফেরদৌস অপু, পরিচালনায় মোশাররফ হোসেন মৃদুল, চিত্রগ্রহণ ইফতি হুসাইন।